এটা আমার ইচ্ছে নয় কি? ও, তোমার ইচ্ছে হলেই খোঁজ নেবে, বিরক্ত করবে, জ্বালাবে, আর তা না হলে কিছু করবে না। করবো বুঝি। উস, আমি ভাবতাম তুমি বোঝো অনেক, এখন মনে হচ্ছে কচু বোঝো। বুঝেছি তো। আপনার জন্য যে অনেকজন বরাদ্দ করা আছে। আর সে এবার চেঁচিয়ে বলল, পাইছো একটা, এটাকে নিয়েই তখন থেকে কাহিনী করতেছো। তো বললে কেন এমন কথা? কি এমন বলে ফেলছি? অনেক বড় কিছু বলেছো। মজা করে বলছিলাম। প্রেম কিছুটা এগিয়ে এসে আরশিয়ার হাতটা আলতো করে নিজের আঙুলের সাথে আঙুল মিলিয়ে আরশিয়ার দিকে সুপ্ত নয়নে তাকালো। ঠোঁট নড়ছে, কিছু বলবে হয়তো। আরশিয়া প্রেমের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কিছু শোনার জন্য। কিছু সময় এইভাবে থাকার পর প্রেম খুব নমনীয় স্বরে বলল। এমন কথা আর কখনো বলবে না, বলো। আরশিয়ার স্বর একদম নিচু হয়ে গেল। কিছুটা নিচু স্বরে প্রেমের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল। কি এমন বলেছি? প্রেম ভীষণ আবেগী কণ্ঠে বলল। এই যে বললে অন্য কারোর জন্য বরাদ্দ, তোমার কাছে কি কথাটা খুব সামান্য? সামান্য নয় কি? একদমই না আরু। এমন একটা কথা কিভাবে সামান্য হতে পারে বলো? আমি তো এমনটা কখনো ভাবতেও পারি না। আর তুমি কিনা মুখ ফুলিয়ে বলবে, আর আমি এটা সহ্য করে নেব? বেশি হয়ে যাচ্ছে না? প্রেম চট করে আরশিয়ার হাতটা ছেড়ে দিয়ে বলল। দেখছো তো, তোমাকে নিয়ে আমি কই যাই বলো? রাগ দেখাতে পারবো না, অধিকার দেখাতে পারবো না, ভালোবাসা দেখাতে পারবো না, জ্বালাতে পারবো না, সবকিছুতে তোমার সমস্যা। তো আমি করবোটা কি? আরশিয়া প্রেমের মুখশ্রীতে তাকিয়ে মুচকি হাসল। ইয়া লম্বা গঠনের মানুষটা বসে থেকেও আরশিয়ার থেকে উঁচু হয়ে আছে। দেখে বোঝার উপায় নেই আরশিয়া তার বয়সে বড়। আরশিয়া কিছু সময় হাসি মুখে তাকিয়ে থেকে ছেড়ে দেওয়া প্রেমের হাতটাতে ধরল। আচমকা প্রেমের হাত ধরাতে প্রেম তড়িৎ গতিতে আরশিয়ার দিকে তাকালো। আরশিয়া এই প্রথম নিজে থেকে প্রেমের কাছে ধরা দিল। তা না হলে সবসময় প্রেম জোর করে আরশিয়ার কাছে আসে, বিরক্ত করে, ভালোবাসে বলে বলে মাথা খায়। আরশিয়াও সবসময় এগুলোকে বিরক্ত হিসেবে নিয়েছে, এটাই জানে প্রেম। প্রেমে তাকিয়ে থাকা দেখে আরশিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। নারীর লজ্জা দেখতে পুরুষ বেশি পছন্দ করে। আরশিয়ার লজ্জাতে প্রেম বেশ মজা পেল। আরশিয়া এক হাত প্রেমের হাতে রেখে অপর হাত দিয়ে প্রেমের মাথায় একটা মৃদু ধাক্কা মেরে বলল। যাও তো, এভাবে তাকাচ্ছে কেন? একটু তাকানোও যাবে না? না, আমার লজ্জা লাগে। তোমার লজ্জা চুরি করার অপেক্ষায় আমি। ছি, দুনিয়ায় চুরি করার জিনিসের অভাব পড়েছে নাকি? পুরো দুনিয়ায় একটাই আরশিয়া আছে, আর সেই সম্পূর্ণ আরশিয়াটাকেই আমি ডাকাতি করতে চাই। চুরি থেকে ডাকাতিতে চলে গেল, আয় হায়। আরো কত কি বাকি। আরশা এবার মৃদু ধাক্কা দিয়ে প্রেমের হাতটা সরিয়ে দিয়ে বলল। পুরুষ মানুষের লজ্জা শরম থাকে না কেন বলো তো? দুইজন মানবের লজ্জা থাকলে এত এত পয়দা দিবস আসতো নাকি? আরশি এবার বসে থাকা থেকে উঠে যেতে যেতে বলল। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছেলের মুখে কিচ্ছু আটকায় না। প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে নিজের কপালে থাকা চুলগুলো সরাতে সরাতে হাসতেও লাগলো। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা। সবাই বসে আছে যার যার জায়গায় চুপটি করে। আরশিয়া রাফাকে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই ফিরে আসা শহীদুল এর দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আরশিয়া খুব ভেবেচিন্তে ব্লক লিস্টে থাকা শহীদুলের নাম্বারটা আনব্লক করে কল দিয়েছিল। বাসার সবাই যখন জানতে পারলো যে নীলিমার সম্পূর্ণ দোষ ছিল, শহীদুলের কোনো দোষ নেই, ঠিক তখন থেকে প্রতিটি ব্যক্তি নিজেকে দোষারোপ করছে আর অনুতপ্ত হচ্ছে। আরশিয়ার আম্মু একটু পর পর কাঁদো কাঁদো মুখে বলছে। সব দোষ আমার। আমি আমার ছেলেটাকে সবার থেকে আলাদা করে রেখেছি, কাউকে দেইনি পর্যন্ত যোগাযোগ করতে। আরশিয়ার আব্বু আফসোসের স্বরে বলল। ছেলেটা তো কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আমরাই তো তাকে বাধ্য করেছি যোগাযোগ না করতে। এরপর থেকে তো আর যোগাযোগ করলো না ছেলেটা। হয়তো অভিমান জমেছে। সোফাতে বসে থাকা আশাদুল দীর্ঘশ্বাস ফেলে বলল। আমাদের সবার জীবনটা কাটলো ভুল বোঝাবুঝিতে। আশিকেও তো কম ভুল বুঝিনি আমি। তাও আমার বোনটা আমার মেয়েটা সামলেছে নিজের সব দিয়ে। আরশিয়া তার বড় ভাই শহীদুলকে আস্থা দিয়ে বলল। ভাইয়া, ওগুলো বাদ দাও। এবার এটা ভাবো যে ছোট্ট ভাইকে কিভাবে খোঁজে পাওয়া যায়। সবার মতামত নিয়ে আরশিয়া অনেকদিন আগে ব্লক লিস্টে ফেলে রাখা শহীদুলের নাম্বারটা আনব্লক করে কল দিল। দুইবার কল বাজার পর এক মেয়েলি কণ্ঠের মানুষ কলটা রিসিভ করে হ্যালো বলতে
আরশিয়া জিজ্ঞেস করলো। এটা কি শহীদুল ভাইয়ার নাম্বার? উনি কি আছেন? মেয়েটি সুন্দর করে জবাব দিল। জি, এটা ওনারই নাম্বার, কিন্তু উনি তো বাসায় নেই, কাজে গিয়েছেন। আপনি কি বলছেন? আরশিয়া কিছুটা মৌনতা করে পাশে থাকা সবার দিকে দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করলো সবাই কি বলছে। সবাই ইশারায় বোঝালো পরিচয় দিতে। আরশিয়া তাই পরিচয় দেওয়ার উদ্দেশ্যে বলল। জি, আমি আরশিয়া জয়নব। আপনি কে? মেয়েটা সাথে সাথে বলে উঠল। জি আপু, আপনি আরশিয়া? কেমন আছেন আপনি? বাসার সবাই কেমন আছে? আরশিয়া সহ উপস্থিত সবাই বুঝতে পারলো মেয়েটা শহীদুলের স্ত্রী হবে। তাও শিওর হওয়ার জন্য আরশিয়া প্রশ্ন করলো। জি, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আপনি কে? মেয়েটি সুন্দর নমনীয় স্বরে বলল। আমার নাম জান্নাতুল রাইফা, ডাকনাম রাইফা। আপনি তো শহীদুলের ছোট বোন, আমি হচ্ছে ওনার স্ত্রী। কারো বুঝতে বাকি রইল না যে শহীদুল এতদিনে বিয়ে শাদী করে নিয়েছে। করবেই বা না কেন? বিয়ের ঠিকঠাক সময় হয়েছে, পরিবারও মেনে নেয়নি, তাই অভিমান করে বিয়ে করে নিয়েছে। আরশিয়া আর কি বলবে বুঝতে পারলো না। চুপ করে থাকতে থেকে আশাদুল ফোনটা হাত থেকে নিয়ে কানে ধরে বলল। আমি শহীদুলের বড় ভাই বলছি। শহীদুল বাসায় আসলে বলো যে তাকে তার বাবা মা আর ভাই বোন বলেছে বাসায় আসতে। রাইফার কণ্ঠে আনন্দ। বড় ভাই বলাতে সালাম দিয়ে বলল। জি ভাইয়া, অবশ্যই বলবো। আমিও তো ওনাকে বলি আপনাদের কাছে যাওয়ার জন্য, কিন্তু উনি শুধু বলে আপনারা আমাকে ওনাকে জায়গা দেবেন না, এইটা সেটা। আশাদুল আর কথা বাড়ালো না, ছোট্ট করে বলল। বাসায় আসার অনুমতি দেওয়া হয়েছে। বলবে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসার জন্য। ওর সাথে তুমিও এসো। কলটা কেটে দিল। রাইফা বেশ এক্সাইটেড। সেও চাইতো শ্বশুর বাড়িতে আসার জন্য। একটা মেয়ের জন্য শ্বশুর বাড়িতে থাকতে পারাটাও ভাগ্যের। শহীদুলের পরের দিনই নিজ স্ত্রীকে নিয়ে হাজির হলো নিজের বাসায়। এতদিন পর আপনজনদেরকে দেখে এক দফা কান্নাকাটি হয়ে গেল। সবাই নিজেদেরকে দোষী দাবি করলো, অনুতপ্ত হলো। রাইফাকে সবাই মেনে নিল। এখন মেনে না নিয়ে আবার এটাকে নিয়ে বাসার ঝামেলা করার কোনো মানি হয় না। আর রাইফাও মেনে নেওয়ার মতোই একজন। বেশ অনেকদিন পর বাসায় যেন কিছুটা আনন্দ ফিরে এলো। নতুন বউ বাসায় আসলে তো এমনিতেও আনন্দ লাগে, আর এখন তো বউ ছেলে দুজনেই ফিরে এসেছে। আনন্দ তো আরো বেশি হওয়ার দরকার। কারো প্রতি কারো কোনো রকম রাগ নেই। ভীষণ আনন্দময় সময় যেন এটা। অবশ্য প্রতিবেশী একজন দুজন আবার অন্য লাইনের কথা বলছে। বলুক, ওরা থাকেই তারা কিছু বলার জন্য। পৃথিবীর খুব সহজ কাহিনীটাও কিছু প্রতিবেশীর কাছে তারা হয়ে দেখা দেয়। আরশিয়ার বাসার কেউ আর ওসব মাথায় নিয়ে অশান্তি মনে নিচ্ছে না। রাইফাকে কম বেশি সবাই দেখতে আসছে। রাফা কখন থেকে ব্যাপারটা খেয়াল করে আরশিয়াকে ডেকে বলল। ফুপি, নতুন বউকে সবাই দেখতে আসে। আরশিয়া হাতের কাজটা করতে করতে জবাব দিল। জি মনি, নতুন নতুন সবকিছু আকর্ষণীয়। কিছুক্ষণ চুপ থেকে রাফা ফের বলল। নতুন বউকে আমি কি বলে ডাকবো? আরশিয়া হেসে জবাব দিল। তোমার খুশি মনি। চাচি বলতে পারো কিংবা ছোট মা বলতে পারো। ছোট হাতটা গালে দিয়ে রাফা বলল। আমার তো মা নেই, আমি ছোট মা বলে ডাকবো। রাফার কথায় আরশিয়ার হৃদয় কেঁপে উঠল। পিচ্ছে একটা বাচ্চা কি এমন কথা বলে যেগুলোতে মন কেঁপে ওঠে। আর তার পাষাণ মায়ের কি না একটু মায়া হয় না? সেদিন একটা বারের জন্য মেয়েটার খোঁজ পর্যন্ত নিল না। যে ছেলের সাথে পালিয়ে গেল সে নাকি তার প্রেমিক, ভাবা যায়? বিয়ের পরে কিসের প্রেম? এটার নাম তো পরক্রিয়া। নিজের সুখের জন্য ছোট মেয়েটার জীবন নরক করে দিল। যদিও সবাই খুব করে চায় রাফাকে আনন্দে রাখতে, কিন্তু মেয়েটাও এমন যে সব আনন্দের মাঝেও মাম্মা মাম্মা করে। হাতের কাজটা শেষ করে রুমে বসে থাকা রাইফার কাছে গিয়ে আরশিয়া বসলো। সাথে রাফাও আসলো। শহীদুল রাফাকে বেশ আদর করলো। রাফাও মিশে গেল তার সাথে। আরশিয়া রাফাকে রাইফার পাশে বসে দিতে দিতে বলল। এই হচ্ছে আমাদের বাসার আলো, আনন্দ। এটাকে সব সময় একটু ভালো রাখার চেষ্টা করতে হবে, বুঝলে? এটা ভালো থাকলে বাসার সবাই ভালো থাকে। রাইফা দু হাতে রাফাকে কোলে তুলে নিয়ে একটু আদর করে দিল। রাফা মিষ্টি কণ্ঠে বলল। তোমাকে ছোট মা বলে ডাকবো, তুমি কি রাগ করবে? রাফার এমন কথাতে রাইফা হেসে বলল। একদমই রাগ করবো না, বরং তুমি যদি আমাকে মা বলে না ডাকতে তাহলে রাগ করতাম। রাফা হি হি করে হেসে বলল।
তুমিও কি ফুপির মতো আর আমার মতো গুটকাল? হুম, আমরা সবাই তো গুড, তাই না? রাফা ঘাড় নাড়িয়ে বলল। না না, সবাই গুটকাল না, আমার মামা তো পচা। আরশিয়া মৃদু ধমকে বলল। কতবার বলেছি রাফা যে আম্মাকে পচা বলবে না, আম্মাদেরকে এসব বলে না। রাফা ছোট আঙুলগুলো ঠোঁটে দিয়ে বলল। এই যে, চুপ হয়ে গেলাম, আর বলবো না। এত সবকিছুতে আরশিয়া প্রেমকে একবার ভুলেই বসেছে। প্রেম আশায় ছিল আরশিয়া হয়তো খোঁজ খবর নেবে, কিন্তু আরশিয়া সবকিছুতে এতটাই ব্যস্ত ছিল যে খোঁজ নেবে তো দূরের কথা, প্রেমের কথায় মাথায় আসেনি। এদিকে প্রেম আরশিয়ার অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে নিজেই কল দিল। আরশিয়া নিজের রুমে ছিল না বিধায় কল রিসিভ করতে পারলো না সাথে সাথে। প্রায় অনেকগুলো কল দেওয়ার পর আরশিয়ার রুমে এসে ফোন হাতে নিয়ে প্রেমের কল দেখতে পেরেই মনে পড়লো অসহায় এই ছেলের কথা, তো মনেই ছিল না। ফোনটা রিসিভ করে বলল। জি, কে বলছেন? প্রেম বলল। আপনার ছোট জামাই। আরশা ধমকে উঠে বলল। হুৎ, ফালতু কথা এসব। প্রেম প্রসঙ্গ পাল্টে বলল। কোনো খোঁজ খবর নেই যে? কি সমস্যা? কিছুক্ষণ চুপ থেকে আরশিয়া জবাব দিল। বাসায় অনেক ঝামেলা, একটু ব্যস্ত ছিলাম। কিসের এত ব্যস্ততা শুনি? আরশিয়া নরম স্বরে বলল। বিয়ের। প্রেম থমকালো কণ্ঠে প্রশ্ন করলো। বিয়ে মানে? কিসের বিয়ে? কার বিয়ে? কবে বিয়ে? বাসার সবাই মিলে আশাদুলকে রাজি করেছে, এবার অন্তত যেন সে বিয়েটা করে। আর কিসের জন্য অপেক্ষা করবে? ছোট্ট ভাই শহীদুলও খুব করে বোঝালো। পিচ্ছি রাফা বাবাকে নিয়ে বলল। বাবা, আমার জন্য একটা গুড মাম্মা নিয়ে এসো, ওই পচা মাম্মাকে আমরা চাই না। বাবার কথায় না করলেও পিচ্চি রাজকন্যার কথা ফেলতে পারে না সে। শেষমেশ না পেরে বিয়েতে রাজি হলো আশাদুল। আর সে এবার আর আগ বাড়িয়ে মেয়ে খোঁজার ব্যাপারে কিছু বলতে চাইল না। আর তার তো একটা বাজে অভিজ্ঞতা আছে এটা নিয়ে। কিন্তু আশাদুল কিছু একটা ভেবে শর্ত দিয়ে বসলো যে এবারও আশিয়ার পছন্দ করা মেয়েকে সে বিয়ে করবে। আশিয়া রাজি হচ্ছিল না বলে আশাদুল বলে দিয়েছে তাহলে সে বিয়ে করবে না। উপায় না পেয়ে আশিয়া রাজি হলো, সে মেয়ে সিলেক্ট করবে। আশিয়া চেনা জানা একটা মেয়ে আছে তাদের ভার্সিটির। মেয়েটা এবার প্রথম বর্ষে, খুব অসম্ভবত প্রেমের সমবয়সী। দুই একবার ভার্সিটিতে দেখা গিয়েছে, সালামও দিয়েছে। তাই আশিয়া প্রেমের মেয়েটাকে মনে মনে সিলেক্ট করে নিল। এরপর বাকি খোঁজখবর নেওয়ার পালা। প্রেম বিয়ের কথা শুনে হতভম্ব হয়ে গেল। প্রেমের হতভম্ব হওয়া দেখে আশিয়া উচ্চস্বরে হেসে বলল। ও মা, বিয়ের কথা শুনলে মানুষ খুশি হয়, আর তুমি কিনা এমন ভাব করছো যেন বিয়ে একটা খারাপ কাজ। প্রেম হাব ভাব পাল্টে বলল। বিয়ে একটা মহৎ কাজ, যদি সেটা আমি করি তাহলে। আর বিয়ের কথায়ও মানুষ তখন খুশি হয় যখন বিয়েটা নিজের হয়। হয়েছে, নিজের ছাড়া আর কিছু বোঝে না। যাই হোক, বলো তো বিয়েটা কার? আর সে এবার সুন্দর করেই বলল। বাসায় বিয়ে হবে 2টা। প্রেম এবার আরো বেশি অবাক হয়ে বলল। বিয়ে, তাও আবার 2টা? কেমনে কি? আমাদেরটাও হবে নাকি? আরশিয়া থমকে উঠে বলল। আমাদের মানে আমাদের বলতে কিছু নেই। ফাজলামো করো না তো, সোজাভাবে বলো কার বিয়ে। তুমি যে আমার সাথে ফাজলামো করো তখন আমার কেমন লাগে? মাফ করেন আপু, এখন দয়া করে ক্লিয়ার করেন ব্যাপারটা, তা না হলে আমার রাগ উঠে যাচ্ছে। আরশিয়া এবার প্রেমকে থামিয়ে দিয়ে বলল। ওয়েট ওয়েট, রাগ করতে হবে না। ব্যাপারটা হলো, ছোট ভাইয়া তো বউ নিয়ে বাসায় আসছে। ওদের বিয়েটা তো নিজেরা করছে, আমরা কেউই ছিলাম না। আর বড় ভাইয়াকেও অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি। তো 2 ভাইয়ার বিয়ের আয়োজন একসাথে করব। প্রেম ফোনের অপর পাশ থেকে মাথায় হাত দিয়ে বলল। এত কাহিনী হয়ে গেল আর আমি কিছু জানি না। এই যে এখন জানো। আগে তো বলো নাই, আমি কল দিলাম বলে জানিয়েছো। আরশিয়া প্রেমকে থামিয়ে দিয়ে বলল। আরে না, তোমাকে আমি ফোন দিতাম, একটা দরকার ছিল। সে তো জানি, দরকার ছাড়া কি আর আমাকে মনে পড়বে? এই যে শুরু করলে ঢং। চুপ করে এখন আবার কথা শুনো তো। যথা আজ্ঞা মহারানী, বলুন আপনার মূল্যবান কথা। প্রেমের কথাতে আরশিয়া কিছুটা হেসে বলল। বড় ভাইয়ার জন্য যেই মেয়েকে সিলেক্ট করেছি সেই মেয়েটা তোমার ডিপার্টমেন্টের। তো তুমি যদি একটু তার খোঁজ নিতে, তার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে আর কি। প্রেম তড়িৎ গতিতে বলল। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের সব কয়টা মেয়ের বায়োডাটা নিয়ে বসে আছি। এটা কখন বললাম? তাহলে কোনটা বলেছেন আপনি? আমি বলছি যে আপনি একটু খোঁজে
বের করে দেবেন মিস্টার প্রেম? প্রেম হেসে বলল। ঠিক আছে, দেখি কি করতে পারি। আরশিয়ার প্রথম সিলেক্ট করা মেয়েটা রিজেক্ট হয়েছে ইতিমধ্যে, কারণ সেই মেয়ে অবিবাহিত। তার ফ্যামিলি তাকে ডিভোর্সি ছেলের সাথে এক বাচ্চার সাথে বিয়ে দেবে না। আরেকটা কারণ অবশ্য আছে, সেই কারণটা ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে কারণটা হলো মেয়ে নাকি প্রেমের উপর ক্রাশ খেয়ে বসে আছে। আর সে এসব শুনে সবকিছু বাদ দিয়ে দিল। আজ ওরা দ্বিতীয় সিলেক্ট করা মেয়েটাকে দেখতে গিয়েছে। আরশিয়া, রাফা আর আশাদুল এসেছে মেয়েটাকে দেখতে। উপস্থিত সবার সামনে বেশ জড়সড় হয়ে বসে আছে একটা উজ্জ্বল শ্যামবর্ণের মেয়ে। শ্যামবর্ণের হলেও চেহারাটাতে মায়া আছে। ইনফরমেশন নিয়ে জানতে পেরেছে মেয়েটার আগে একবার বিয়ে হয়েছিল। স্বামীর ঘর সংসার করেনি অবশ্য। নিম্ন বর্গের মানুষ ওরা। বাবা নেই মেয়েটার। কোনো রকমে কষ্ট করে দিন কাটে ওদের। প্রথম বিয়েটা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি দিয়ে দিলেও মানুষটা ছিল প্রবাসী। বিয়ের 15 দিনের মাথায় যখন জরুরি দরকারে আবার দেশ ছেড়ে চলে গেল, তখন একটা দুর্ঘটনায় মেয়েটার হাজবেন্ড মারা যায়। এরপর আর কি, ওই যে ভাগ্য। ভাগ্য তাকে আবার অসহায় করে রাখলো। লোকমুখে শোনা যায় মেয়েটা ভীষণ ভালো, আর তাই তো আশাদুল এসেছে তাকে বিয়ে করার উদ্দেশ্যে। আরশিয়া তার বড় ভাই আশাদুলকে ইশারায় বুঝলো কিছু জিজ্ঞেস করতে। আশাদুল চোখ বড় করে তাকিয়ে থেকে বোঝালো সে বাসা থেকেই বলে এসেছে তাকে যেন কিছুতে না জড়িয়ে নাই, সে কেবল সাথে যাবে। এমন শর্ত মনে পড়াতেই আরশিয়া সামনে বসে থাকা মেয়েটাকে কিছু জিজ্ঞেস করার জন্য প্রস্তুতি নিল। সুন্দর করে জিজ্ঞেস করলো, আপু, আপনার নাম কি? সামনে বসে থাকা মেয়েটা নিচু স্বরে জবাব দিল। নীলুফা জাহান। নামটা শুনে আরশিয়া আর আশাদুল দুজনে একটু নড়েচড়ে বসলো। নীলিমার সাথে অনেক টাইম মিলে যায় নামটা। যাই হোক, জিজ্ঞাসা পর্ব শেষ করলো। আরশিয়া তার ভাইয়ের দিকে একবার তাকাচ্ছে কিছু বোঝার জন্য, কিন্তু আশাদুলকে দেখে কোনো বোঝা যাচ্ছে না যে সে গম্ভীর হয়ে বসে আছে। রাজি কিনা, পছন্দ হয়েছে কিনা এসব কিছু বলছেও না, আবার মুখ দেখে বোঝাও যাচ্ছে না। হুট করে আরশিয়ার পাশে বসে থাকা রাফা ছোট ছোট পায়ে হেঁটে নীলুফার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি বুঝি আমার গুড মাম্মা হবে? নীলুফা মিষ্টি রাফাকে দেখে না হেসে পারল না। মিষ্টি হেসে রাফাকে কোলে তুলে নিয়ে বলল, আমাকে আম্মা করতে তোমার কোনো সমস্যা নেই তো? রাফা নীলুফার কোলে বসে থাকা থেকে ঘাড় ঘুরিয়ে নীলুফার মুখের দিকে তাকিয়ে বলল, সমস্যা? আমাকে আদর করবে তো? অনেক অনেক আদর। নীলুফা ইমোশনাল হয়ে গেল ছোট্ট রাফার কথাতে। রাফার গালে হাত দিয়ে আলতো করে চুমু দিয়ে বলল, মামুনি অনেক আদর করবে। উপস্থিত আরশিয়া আর আশাদুল দুজনেই হতবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আশাদুল যেন কিছুটা স্বস্তি পেল। মেয়েটা এত সহজ হয়ে গেল নীলুফার সাথে, এখন বিয়ে না করে উপায় আছে। আরশিয়া ফের তাকালো আশাদুলের দিকে। এবার তাকিয়ে বুঝলো ভাই তার রাজি। প্রেম বাইরে থেকে বাসে আসতেই নীরা চেঁচিয়ে বলল, কি ব্যাপার রোমিও? কোথায় কোথায় ঘুরে বেড়াও? তোমার পাখি তো আসছিল আজকে তোমার নিরে। প্রেম তার ভাবির কথার মানে বুঝতে না পেরে বলল, কি সব বলছো ভাবি? আজাইরা কথা রাখো, খিদে পেয়েছে, খাবার দাও। নীরা মুখ ভেঙচি মেরে বলল, ও আচ্ছা, আজাইরা কথা বুঝি। আজকাল আরশিয়াও বুঝি আজাইরা। নীরার মুখে আরশিয়ার নাম শুনে প্রেম আয়েশ করে বসে বলল, এই না না, আজ শিয়া আজাইরা হতে যাবে কেন? আমি তো বুঝতে পারিনি। বলো বলো, কি হয়েছে? নীরা খাবার দিতে দিতে বলল, আরশিয়া এসেছিল তার ছোট ভাইকে নিয়ে। প্রেম অবাক হয়ে বলল, আর শিয়া আসছিল মানে? কেন আসছিল? নীরা খাবার দেওয়া শেষ করে টেবিলে বসতে বসতে বলল, কেন আবার? আরশিয়ার বিয়ের দাওয়াত দিতে। কথাটা বলে নীরা ভেবেছিল প্রেম হয়তো বা অবাক হবে, তারপর আরশিয়ার বিয়ের কথা শুনে রেগে মেগে যাবে। কিন্তু এসব কিছুই হলো না, বরং প্রেম খাবার মুখে দিয়ে হাসতে হাসতে বলল, সুযোগ বুঝে তুমিও ফাজলামি করছো ভাবি? আমি জানি সব। ও মা, কি জানো তুমি? আমি জানি যে বিয়েটা আমার হবু বউয়ের ভাইদের। বাহ, সব খবর তো দেখি তোমার কাছে আছেই আগে থেকে। প্রেম ভাব নিয়ে বলল, আর ওর খবর আমার কাছে থাকবে না, এটা কি হতে পারে নাকি? নীরা এবার ভাবসাব নিয়ে বলল, তো বাসায় যে আসলো এটা তো জানো না? এটা আর সে চালাকি করছে, এই জন্য জানা হয়নি। সে চাইনি আমি জানি, তাই লুকিয়ে এসেছে, বুঝলে? কথা বলতে বলতে প্রেমের খাওয়া প্রায় শেষ। প্রেম এবার নীরাকে ডেকে বলল, জানো ভাবি কি হয়েছে? নীরা টেবিল গোছাতে গোছাতে বলল, তোমাদের কত কিছু হবে, তো এখন কি হয়েছে সেটা বলো। প্রেম হাসতে হাসতে বলল, আর শিয়া তার ভাইয়ের জন্য আমাদের ডিপার্টমেন্টের যেই মেয়েটাকে সিলেক্ট করেছে, খোঁজ খবর নিয়ে শুনলাম ভাবি নাকি ওই মেয়ের ক্রাশ।
কথাটা শুনে নীরা আর প্রেম সমানে হাসতে লাগলো। রহমান ভিলা বাড়িতে আজ জমজমাট অবস্থা। প্রায় অনেক বছর পর আজ বাড়ির মানুষসহ বাড়িটা যেন আনন্দে মেতে উঠেছে। হই হুল্লোড় শোনা যাচ্ছে বাইরে থেকেও। কাছের মানুষ আত্মীয় স্বজন আসতে আরম্ভ করে দিয়েছে। আরশিয়ার বাবা চেয়েছেন বিরাট আয়োজন করতে। সেই যে বড় ছেলে শহীদুলের প্রথম বিয়েতে হালকা আয়োজনে বিয়েটা হয়েছিল, এরপর আর বাড়িতে আর তেমন কোনো অনুষ্ঠান হয়নি। তাই এবার দুই ছেলের একসাথে বিয়ে দিয়ে বেশ আয়োজন করা হবে। আরশিয়ার ছোট্ট ভাইয়েরও বউ রাইফা তার বাবার বাড়িতে যায়নি, বরং তার বাবার বাড়ির সকল লোকদেরকে এই বাড়িতে চলে আসার হুকুম করেছে আরশিয়ার বাবা সাদেকুর রহমান। অন্যদিকে শহীদুলের হবু বউয়ের বাড়িতেও কোনো রকমের ঝামেলা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে আরশিয়ার ফ্যামিলির লোক। নীলুফাতে টানাপোড়েনের সংসার। এই অবস্থায় তাদের যেন কোনো প্রকার এক্সট্রা খরচ না হয়, সেই দিকে নজর দেওয়া হচ্ছে। হাতে করা গুটি কয়েক লোককে বিয়ে পড়িয়ে নিয়ে আসা হবে। এরপর যা জমজমাট হওয়ার তা এই বাড়িতেই হবে। আরশিয়া ভীষণ ব্যস্ত। বাসায় মেহমানদের কিসকে সময় দিচ্ছে, কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে, কত ঝামেলাই তো থাকে। ওইদিকে প্রেম বসে বসে বিরক্ত হচ্ছে। সে চাইলেও এখন আরশিয়াকে বিরক্ত করতে পারছে না, চাইলেও দেখা করতে পারছে না, কারণ তাদের বাড়িতে এখন প্রোগ্রাম আছে। এখন কি আর চাইলেও যাওয়া যায় নাকি? প্রেম কি করবে বুঝতে পারছে না। ক্লাসে বসে বসে বিরক্ত হচ্ছে, ক্লাসেও মনোযোগ দিতে পারছে না। এমন সময় ব্যাগে থাকা সাইলেন্ট মোবাইলের স্ক্রিনে চোখ করতেই দেখলো কল আসছে। নাম্বারটা চেনে না প্রেম। অপরিচিত নাম্বার দেখে ফের বিরক্ত হলো। ভেবেছিলাম আরশিয়ার কল হয়তোবা, কিন্তু তা হয়নি বলে বিরক্ত নিয়েই কলটা রিসিভ করে কানে ধরলো। প্রেম বলছো? প্রেম বিরক্ত মুখ নিয়েই বলল। হ্যাঁ, কে? অপর পাশ থেকে জবাব আসলো। আমি আরশিয়ার বড় ভাই আসাদুল বলছিলাম। উনি আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু প্রেম যেই শুনেছে আরশিয়ার ভাই, অমনি ওনাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজে বলা শুরু করলো। জি ভাইয়া, জি জি বলুন। কথা বলার সুযোগ পেয়ে আরশাদুল বলল, আসো কোথায়? ভাইয়া ভাইয়া বলে জান দিচ্ছ, আর ভাইয়ার কাছে ছোট ভাইকে পাচ্ছি না। প্রেম বেশ এক্সাইটেড হয়ে বলল। জি ভাইয়া, কি কি করতে হবে বলেন। আরশাদুল ঠান্ডা মাথায় বলল, তোমাদের পিচ্চির আপা তো বারবার তোমার কথা বলছে, আর জানো নিশ্চয় আমাকে ধরে বেঁধে বিয়েও করাচ্ছে। প্রেম হেসে বলল। হুম ভাইয়া, শুনলাম তো আপনার নাকি বিয়ে। আরশাদুল বিরস কণ্ঠে বলল, বিয়েটা প্রথমবারই আনন্দের হয় বুঝলে। যাই হোক, বাদ দাও সে কথা। সেটার জন্য কল দিয়েছি, সেটা হলো আমার মেয়ে তোমাকে মিস করছে। আর বিয়েতে তো কত কাজ থাকে বলো তো, ওই কাজগুলো তো আর যাকে তাকে দিয়ে করানো যায় না। একজন দায়িত্ববান আর কাছের মানুষ লাগে। তোমাকে তো অল্প দিনেই বেশ কাছের মনে হলো, তাই বলছি তাড়াতাড়ি করে আমাদের বাসায় চলে আসো এখনই। আর তোমার ফ্যামিলির লোকদের বলো এখন চলে আসার জন্য। হয়তোবা আসতে চাইবে না, কিন্তু তুমি চলে আসো, ওনারা না হয় পরে আসবে। আরশাদুলের এমন কথায় খুশিতে প্রেমের চোখ চিকচিক করছে। কোনো রকমে এক্সাইটেড লুকিয়ে বলল, ভাইয়া আমি তো ক্লাসে, বাসায় যেয়ে তারপর না হয় যাব। আরশাদুল কঠিন স্বরে বলে দিল আসতেই হবে। প্রেম বেশ উত্তেজিত হয়ে ক্লাসগুলো শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো, কিন্তু মনে হচ্ছে ক্লাস শেষই হচ্ছে না। অপেক্ষাটা এমনই হয়, প্রতিটা সেকেন্ড যেন এক যুগের সমান হয়ে যায়। প্রেম বেশ ফুরফুরে মন নিয়ে বাসায় আসলো। দেখে নীরা টেবিলে খাবার দিতে দিতে বলল, ক্লাস করে এত সুন্দর মন নিয়ে বাসায় এসেছ, এই প্রথম দেখলাম। সবসময় তো বাংলার 43 করে আসো মুখটাকে। প্রেম কাঁধ থেকে ব্যাগ রাখতে রাখতে বলল। ক্লাস করে অনেক ক্লান্ত হয়ে যাই বলে মুখ অমন থাকে বুঝলে। নীরা ফের বলল। তাহলে আজকে কি ক্লাস ফাঁকি দিয়েছো? প্রেম ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে যেতে যেতে বলল। মন ভালো তাই শ্বশুর বাড়িতে যাব বলে কথা। প্রেমের কথায় নীরা মুচকি হাসলো। হয়তো বুঝতে পারছে যে আরশিয়াদের বাসায় যেহেতু দাওয়াত আছে, তাহলে প্রেম হয়তো আগেই যাবে। গায়ে ওড়নাটা ভালো করে বেঁচে জামার হাতা গুটিয়ে ঘেমে একাকার হয়ে কাজে ব্যস্ত আরশিয়া। কিচেনে কিছু একটা করছে মেয়েটা। বাসায় এত মেহমান, তাকে তো একটু কাজ করতেই হয়। তবে একটু পরেই তার খালা ফুপি মামিরা আসলে তাকে আর কিচেনে যেতে হবে না। অবশ্য আরশিয়ার আম্মু মমতাজ রহমানও মেয়েকে সবার সাথে আনন্দ করতে বললেও আরশিয়া কাজ রেখে আনন্দে যেতে চায় না। সবসময় কাজ করা মানুষ এমনই হয়, কাজ রেখে ওরা হই হুল্লোড় করতে জানে না। এই অবস্থা প্রেম এসে উপস্থিত হলো আরশিয়াদের বাসায়। যদিও একটু একটু আনইজি লাগছে তার।
বাসায় সে ছাড়া আরো মেহমান আছে, ওরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে ছেলেটাকে। এসব ভেবে আর নিজে ফিল করলেও নিজেকে স্বাভাবিক করে নিল খুব দ্রুত। প্রেমকে দেখেই রাফা দৌড়ে এসে প্রেমকে জাপটে ধরলো। আরশিয়া কিচেন থেকে 2 হাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেই প্রেমকে দেখতে পেল। প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে জানান দিল কিছু একটা। তবে প্রেম ভেবেছিল আরশিয়া হয়তো তাকে দেখে কিছুটা হলেও অবাক হবে, কিন্তু আরশিয়াকে দেখে তেমন হেলদোল দেখতে পেল না প্রেম। আরশিয়ার এমন অমনোযোগী হওয়াতে প্রেমের কেমন জানি খারাপ লাগা শুরু হয়ে গেল। আরশিয়া নিজের হাতের কাজ শেষ করে সবকিছু ভালো করে গোছগাছ করে ফ্রেশ হয়ে এসে দেখলো প্রেম ব্যালকনিতে রাফাকে নিয়ে বসে আছে। তবে রাফার সাথে আড্ডা দিচ্ছে না, বরং রাফাকে নিজের ফোনটা হাতে ধরিয়ে দিয়ে নিজে চুপচাপ বসে আছে। সারাক্ষণ তিরিং বিরিং করা প্রেমকে চুপ থাকতে একটুও মানায় না ভেবে আরশিয়া প্রেমের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের ভিজে থাকা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল, মিস্টার তিরিং বিরিং প্রেম, চুপচাপ যে। আরশিয়ার আগমনে প্রেম খুশি হয়েছে। প্রেম তো কেবল আরশিয়ার সঙ্গই চায়। কপালে থাকা ভাঁজটা কেটে গেল প্রেমের। কিছুটা অভিমানের স্বরে বলল, আমি যে আসলাম তুমি তো একটুও পাত্তা দিলে না। প্রেমের কথায় আরশিয়া হাসতে হাসতে বলল, তোমাকে কি জামাই বরণ করে ঘরে তোলার দরকার ছিল নাকি? প্রেম মুখ বাঁকা করে বলল। থাক, হয়েছে, লাগবে না। আরশিয়া মুচকি এসে প্রেমের মাথার এলোমেলো চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল, আমার বুদ্ধিতেই আপনাকে আনানো হয়েছে মিস্টার তিরিং বিরিং প্রেম। আরশিয়ার এমন কাণ্ডতে প্রেম বেশ প্রফুল্ল নয়নে আরশিয়ার দিকে তাকালো। সদ্য গোসল সেরে আসা আরশিয়াকে ভিজে থাকা চুলে কি স্নিগ্ধ লাগছে। প্রেমকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আরশিয়া প্রেমের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, চা নাকি কফি? প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে থেকেই আনমনে জবাব দিল। আরও চাইলে তার হাতের বিষ পান করতেও রাজি। আরশিয়া প্রেমের এমন কথায় মাথায় একটা গাঁটটা মেরে বলল, হায় রে, পিচ্ছি কি বলে এসব? কথাটা বলতে বলতেই ব্যালকনি ছেড়ে চলে গেল আরশিয়া। প্রেমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দিনটা মঙ্গলবার। আজকে কয়েকজন মিলে নীলুফাদের বাসায় যাবে। বুধবারে আর আয়োজনের অনেক কাজ বাকি, সেগুলো করবে। এরপর বৃহস্পতিবারে 2 জোড়া কাপড়ের একই ছাদের নিচে হলুদ হবে। এরপর শুক্রবারে আবার 2 জোড়া কাপড়ের নতুন করে আবার বিয়ে হবে। সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আরশিয়ার বাবা কয়েকজন মুরব্বি নিলেন। রাফা, প্রেম, আরশিয়া আর শহীদুল ও তার বউ রাইফা গেল আশাদুলের সাথে। খুব অল্প সংখ্যক মানুষ নিয়েই নীলুফাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো সবাই। রাফা বেশ এক্সাইটেড এটা ভেবে যে তার মাম্মাকে আনতে যাচ্ছে। সুন্দর করে পুতুল হয়ে সেজে দৌড়ে আরশিয়ার আম্মু মমতাজ রহমানের কাছে গিয়ে বলল, দাদিমণি, দেখো তো আমাকে সুন্দর লাগছে না? মমতাজ রহমান রাফাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, অবশ্যই সুন্দর লাগছে, একদম রাজকন্যা। রাফা খুশিতে গদগদিয়ে চলে গেল। 1 সেকেন্ডও থামলো না। আরশিয়া রাফাকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হচ্ছিল। অ্যাশ কালারের একটা জামা পরেছে মেয়েটা, খুব সিম্পল, এর মধ্যে কি দারুণ লাগছে তাকে। রাফার সামনে যাকে পেয়েছে তাকে জিজ্ঞেস করে এসেছে তাকে কেমন লাগছে সেটা। শুধু জিজ্ঞেস করতে পারেনি প্রেমকে, কারণ প্রেম বাইরে গাড়ির কাছে আছে। রাফা দৌড়ে আরশিয়ার কাছে এসে বলল, ফুপি, তোমাকে একটু বলো থ্যাংক ইউ। আরশিয়া রেডি হতে হতেই বলল, কেন মনি? রাফা 2 হাত গালে রেখে বলল, আমাকে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছো, তাই সবাই বলেছে আমাকে নাকি রাজকন্যা লাগছে। আরশিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, या मनी, तुम तो पापा का प्रिंसेस। রাফা হেসে বলল, नो, मैं तो फूफी का प्रिंसेस। আরশিয়া রাফার কথায় হেসে দিল। সবাই রেডি হয়ে বিদায় নিয়ে নিচে নামলো। একে একে সবাই গাড়িতে উঠে বসলো। সামনে প্রেমকে দেখতে পেয়ে রাফা আরশিয়ার হাতটা ছেড়ে দিয়ে প্রেম কাছে এসে প্রেমের হাত ধরে নাড়িয়ে বলল, মামা, দেখো তো আমাকে সুন্দর লাগছে না? প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে থেকে রাফাকে বলল, একদম রাজকন্যা লাগছে। রাফা এত বোকা না, প্রেমের হাত নাড়িয়ে আবার বলল, তুমি তো আমাকে দেখোই না, তাকাও। আরশিয়া সম্পূর্ণ ব্যাপারটা দেখে প্রেমের বোকা কথাতে হেসে দিল। প্রেমকে আজ প্রথম পাঞ্জাবিতে দেখলো আরশিয়া। সাদা পায়জামা আর হালকা গোলাপি পাঞ্জাবিতে খুবই সুন্দর লাগছে ছেলেটাকে। আরশিয়া একদম প্রেমের কাছে এসে গাড়িতে উঠতে উঠতে বলে গেল, তোমাকেও সুন্দর লাগছে। পরিবেশটা বিয়ের আমেজে ভরপুর। যতই হোক, বিয়ে তো, তাই নীলুফাদের বাড়িতেও একটা আলাদা বিয়ে বাড়ির আমেজ পাওয়া যাচ্ছে।
29 বছর বয়সের আশাদুল বর বেশে বসে আছে বিছানার একটি কোণায়। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে, তাই সবাই রুমের মধ্যেই আছে। তবে আশেপাশের প্রতিবেশী মানুষদের ভিড় জমেছে বেশ। সবার উদ্দেশ্য একটাই, আর সেটা হচ্ছে জামাইকে এক নজর দেখা, তারপর সেটাকে নিয়ে জটলা বেঁধে আলোচনা সমালোচনা করা। তবে নীলুফার হবু জামাই আশাদুলকে দেখে সবাই বেশ প্রশংসা করছে। এক মেয়ের বাবা সে, এটা যেন তাকে দেখে বোঝাই যায় না। প্রথম বিয়েটা অল্প বয়সে করে ফেলার কারণে এই অবস্থা হয়েছে। ভিড় জমা মানুষজন বরের সঙ্গে বরের মেয়ে ছোট্ট রাজকন্যা রাফাকেও দেখে যাচ্ছে। নীলুফার মা আশেপাশের কয়েকজন মুরব্বীদেরকে ডেকেছে বিয়েতে থাকার জন্য, ব্যাস এইটুকুই। তাদের পক্ষে তেমন কোনো মানুষ নেই। খাওয়া দাওয়া শেষ করে আরশিয়া, রাফা আর রাইফা নীলুফাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। শহীদুল আর প্রেম আশাদুলকে সঙ্গ দিচ্ছে। বেচারা বেশ নার্ভাস। যতই হোক, বিয়ে বলে কথা, নার্ভাস তো হবেই। তবে প্রথম স্ত্রী নীলিমার উপর সে কোনো প্রকার অন্যায় করেনি, বরং তাদের বিচ্ছেদটা হয়েছে স্ত্রীর দোষে। এটা ভেবেই কিছুটা স্বস্তি পাচ্ছে আশাদুল। তবে এবারও নীলুফাকে বেশ মনে ধরেছে তার, তাই তো আরশিয়াকে ডেকে এনে চুপি চুপি বলল, আমার বউকে একদম ভূতের মতো সাজাবে না বলে দিলাম। ভাইয়ের এমন দুষ্ট কথা শুনে আরশিয়া বেশ খোঁচা মারল। নীলুফাকে একটা খয়েরি রঙের শাড়ি পরানো হয়েছে। শ্যামবর্ণের চেহারার সাথে খয়েরি রংটা মানায় না মনে হয়, কিন্তু কি নিদারুণ ভাগ্য তার যে আজ বিয়ের দিন বলে আলাদা অদ্ভুত এক সুন্দর লাগছে নীলুফাকে। কেমন চকচক করছে সমস্ত শরীর। এটাই তো মেয়েদের আসল সৌন্দর্য। রাফা নীলুফার কাছে গিয়ে বলল, নতুন মাম্মা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আমাকে দেখো তো, বলো আমাকে কেমন লাগছে। অশ্রুভেজা চোখে নীলুফা মেয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসির আভা মুখে ফুটিয়ে বলল, একদম রাজকন্যা লাগছে। রাফা খুশিতে হেসে বলল, আমি রাজকন্যা হলে তো তুমি রাজমাতা, তাই তো তোমাকে আমার পাপ্পা রাজার রানীর বউ লাগছে। ছোট্ট রাফার পাকা কথা শুনে নীলুফাদের প্রতিবেশী লোকসহ হাসতে লাগলো। আরশিয়া রাফাকে থামিয়ে দিয়ে বলল, পাপার কাছে যাও, আমরা তোমার মাম্মাকে নিয়ে আসছি এক্ষুনি। রাফা দৌড়ে আশাদুলের কোলে এসে বসলো। আশাদুল বরাবরের মতো এবারও মেয়ের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল, বোঝার জন্য যে তার মেয়ে খুশি কিনা। রাফা বাবার চেয়ে থাকার দিকে তাকিয়ে বলল, জানো পাপ্পা, নতুন মাম্মাকে তো খুব সুন্দর লাগছে, একদম আমার মতো। আশাদুল আশ্বস্ত হলো। মেয়েকে চুমু দিয়ে বলল, মাম্মা গুড নাকি ব্যাড? রাফা কিছু সময় ভেবে বলল, আমিও গুড, নতুন মাম্মাও গুড। ইতিমধ্যে কাজী সাহেব চলে এসেছে। নীলুফাকেও রেডি করানো শেষ। এবার বিয়ে পড়ানোর কাজটা বাকি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিধায় তাড়াতাড়ি করে সবকিছু শেষ করার চাপ দিল আরশিয়ার বাবা সাদেকুল রহমান। বিয়ে পড়ানো শেষ। 3 কবুল বলে একজন অপরজনের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। এবার বিদায়ের পালা। যাদের বিয়ে হয়েছে, বাবার বাড়ি ছেড়ে, নিজের শৈশবের ভিটামাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে, কেবল তারাই বোঝে এই বিদায়টা কতটা বিষাদের হয়। নীলুফা তার অসহায় মাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করতে লাগলো। রাফা তার ছোট্ট মা রাইফার পাশে দাঁড়িয়ে আছে। আরশিয়া চোখ চিকচিক করছে। অন্যের কান্না দেখলে তো নিজেকেও আটকানো যায় না। হুট করে ভিড় ঠেলে প্রেম আরশিয়ার কাছে এসে ফিসফিস করে বলল, আপনিও বুঝি এভাবে কান্না করবেন আমার সাথে যাওয়ার সময়? সিরিয়াস মুহূর্তে প্রেমের এমন কথাতে আরশিয়া চোখ কটকট করে তাকিয়ে বলল, আমি তো তোমার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, নিয়ে যাও, নেচে নেচে চলে যাব। প্রেম 2 হাত পেছনে ঠেকিয়ে বেশ আয়েশ করে বলল, বিয়ে ছাড়া নেওয়া যাবে না, একদম নিজের নামে দলিল পত্র করে তারপর নেব, যেন চাইলেও আর অন্য কেউই আবার সম্পদে হাত দিতে না পারে। আরশিয়া দাঁত কেলিয়ে ভেঙচি কেটে বলল, তিরিং বিরিং প্রেম, এত কথা না বলে ভাইয়ার কাছে যাও। বেচারা মনে হচ্ছে বউয়ের কান্নাকাটি সহ্য করতে পারছে না। তুমি কান্না করলে তো আমিও তোমার সাথে কান্না করা শুরু করে দেবো। কথাটা বলতে বলতেই প্রেম পাশ কেটে চলে গেল। আরশিয়া মুচকি আসলো প্রেমের কথায়। সেটা পারেও বটে। কত অযৌক্তিক কথা যে বলে, যেটা হওয়ার সেটাও বলে, আবার যেটা না হওয়ার সেটাও বলে। নতুন বাড়িতে এসে জড়সড় হয়ে বসে আছে নীলুফা। সাথে চেনা জানা কেউই আসেনি, আর যে তেমন কেউই নেই। আশেপাশে সব অচেনা মুখ। তাও নীলুফার কাছে তাদেরকেই যেন কেমন আপন আপন লাগতে শুরু করলো। বুঝতে পারলো এই মানুষগুলোর সাথে জীবন কাটাতে হবে তার। তাই যত তাড়াতাড়ি তাদেরকে আপন করে মেনে নিতে পারবে ততই ভালো। রাফার খুশি দেখে কে? সারা বাড়ি ছুটাছুটি করছে মেয়েটা।
বাড়িতে শুধু আনন্দ আর আনন্দ। খিলখিল হাসির ধ্বনিতে মুখরিত সম্পূর্ণ বাড়িটা। আরশিয়ার হুট করে মনে হলো রাফা নতুন মা পেয়ে কত খুশি। মেয়েটাকে ছোট থেকে বড় করলাম, কিন্তু আমার প্রতি কতটা টান সেটা আজও বুঝলাম না। অথচ নতুন মাকে পেয়ে কি নাচানাচি তার। পরক্ষণেই ভাবলো আমার কি হিংসে হচ্ছে? না না না, এটা তো কখনোই হবে না। কারণ আমি চেয়েছি আমার রাফা ভালো থাকুক। কিন্তু কেমন যেন খারাপ লাগছে এটা ভেবে যে রাফা আমার থেকে দূরে চলে যাবে না তো। আসলে এসব ভাবনা মাথায় আসে কারণ সে যে আমার পোষা প্রাণীর প্রতি মায়াটা একটু বেশি থাকে। আনমনে ভাবতে থাকা আরশিয়ার পাশে এসে দাঁড়িয়ে প্রেম গলা ঝাড়ি দিল। আরশিয়া ঘাড় ঘুরিয়ে প্রেমের দিকে তাকালো, তবে কিছু বলল না। আরশিয়া জানে প্রেম নিজের থেকেই কিছু বলবে, হলো তাই। প্রেম এক লাইনে বলল। আমি তাহলে বাসায় যাই আজকে। আরশিয়া জানতো প্রেম কিছু বলবে, কিন্তু এটা বলবে সেটা জানতো না। তাই অবাক নয়নে প্রেমের দিকে তাকিয়ে বলল, এই রাতে চলে যাবে মানে? এখন রাত 9টা বাজে। প্রেম ঠোঁট উল্টিয়ে বলল, 9টা? তো কি হয়েছে? আমাদের ছেলেদের জন্য রাত 9টা কোনো ব্যাপার হলো? আরশিয়া যুক্তিতে হেরে গিয়ে চুপ করে রইল। প্রেম ফের বলল, গেলাম তাহলে। আরশিয়া এবার চোখ মুখ ফুলিয়ে বলল, বাবা, এত তাড়াহুড়ো কেন? এইভাবে বাসায় যাওয়ার জন্য যেভাবে তাড়াহুড়ো করছো, মনে হচ্ছে বাসায় বউ রেখে এসেছো। প্রেম এবার আরশিয়ার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল, মাথা চুলকিয়ে বলল, বউ তো নেই, তবে হবু বউ সামনেই দাঁড়িয়ে আছে। আরশিয়া মুখ ভেঙচি মেরে বলল, তোমার বউ হতে আমি বসে আছি মনে হয়। প্রেম আর কিছু বলতে পারল না। অমনি আরশিয়া আর প্রেমের ডাক পড়লো ড্রয়িং রুমে। যাওয়ার কথা মাথা থেকে দূর করে ফেলো। কথাটা বলতে বলতে আরশিয়া হাঁটা ধরলো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। রাইফা ডাকে সাড়া দিয়ে প্রেম আর আরশিয়া উপস্থিত হলো। আরশিয়া এসেই জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাবি, বলো, ডাকছিলে কেন? ও, রাইফা এদিক সেদিক তাকিয়ে মাথা চুলকিয়ে বলল, আমার তো ভাসুর হয়, দেবর হলে না হয় একটু মজা করতে পারতাম, কিন্তু তোমরা তো চাইলেই পারো। প্রেম প্রশ্ন করলো। কি পারি ভাবি? রাইফা মুচকি এসে বলল, বড় ভাইয়ের রুম আটকাতে টাকা ছাড়া ঢুকতেই দিও না। আরশিয়া মুচকি হাসলো রাইফার কথায়, কিন্তু প্রেম হকচকিয়ে গিয়ে বলল, এটা কেমন কথা ভাবি? তার বিয়ে করা বউ, তার রুম, আর আমরা কিনা বেচারাকে বাধা দিব? রাইফা আর আরশিয়া একসরে বলল। আচ্ছা, এত দরদ? রাইফা এবার বলল, বুঝেছি নিজেও যে ভবিষ্যতে ফেসে যাবে, এজন্যই আগে থেকে এসব থেকে দূরে থাকতে চাইছেন মশাই। প্রেম এবার মুচকি এসে বলল, আমার বেলাতে এসবের চান্স নেই ভাবি সাহেবা। আমি বিয়ে করেই বউকে নিয়ে পালাবো, এই সমাজ আর আমাকে খুঁজে পাবে না। পাশেই আরশিয়াদের পাশের বাসার 16 বছর বয়সের মেয়ে তনু খুশিতে গদগদ কণ্ঠে বলল, বাহ, প্রেম ভাইয়া তো খুব রোমান্টিক। উপস্থিত কেউই বুঝতে পারলো না এখানে রোমান্টিকের কি হলো। তবে প্রেম আর আরশিয়া বুঝতে পারলো যে তনু মেয়েটা তখন থেকে সবকিছুতে প্রেমের গা ঘেঁষে বসে থাকে। প্রেম তনুর কথাতে ইচ্ছে করে তোতলানো শব্দে বলল, ও লেমা, তাই নাকি? তাহলে তোমারে 420 বছর রোমান্টিক ছেলে দেখে বিয়ে দিব। প্রেমের আলতু ফালতু কথাতে সবাই হেসে দিল। সবার হাসিতে ব্যাঘাত ঘটলো দরজার কলিং বেলের শব্দে। রাত প্রায় 10টা বাজতে চলল। এখন কে আসতে পারে? হয়তো কেউই আসছে বউ দেখতে। এসব ভাবতে ভাবতে আরশিয়া গেল দরজা খুলে দিতে। তবে সবারই আগ্রহ জানার জন্য যে কে আসলো। সবার নজর একটু একটু দরজার দিকেও। আরশিয়া দরজা খুলে দিয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে রইল। চোখ ঘুরিয়ে প্রেম দরজার দিকে তাকাতেই লোকটাকে দেখে থমকে গিয়ে মনে মনে ভাবছে, উনি আবার আজ এখানে কেন? দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে আরশিয়া যেমন অবাক হলো, আরশিয়াকেও দেখে লোকটা যথেষ্ট অবাক হলো। লোকটা ঠায় দাঁড়িয়েই আছে দেখে রুমে থাকা শহীদুল তড়িঘড়ি করে এসে লোকটাকে তাড়া দিয়ে বলল, কিরে দাঁড়িয়ে আছিস যে? এমনিতেই লেট করে আসলি, আবার এখন দাঁড়িয়ে আছিস কেন? এরপর লোকটার হাত ধরে ভেতরে নিয়ে আসতে আসতেই আরশিয়ার উদ্দেশ্যে বলল, আরশি, তুইও তো দেখি হ্যাবলার মতো দাঁড়িয়েছিলি, জিনিস না বলে নাকি? আরশিয়া নিজে ছোট ভাইকে আর তার সাথে দাঁড়িয়ে থাকা শাওন আহমেদকে আগাগোড়া পরখ করে ওপর নিচ মাথা নাড়িয়ে ভাইকে বোঝালো যে চেনে না, তাই দাঁড়িয়েছিল। শহীদুল এবার শাওনকে বসতে বলে আরশিয়ার উদ্দেশ্যে বলল, এটা হচ্ছে আমার অফিস কলিগ, তবে তার সাথে বন্ধুত্ব বেশি, আর সে হচ্ছে শাওন আহমেদ।
শাওনকে উদ্দেশ্য করে উপস্থিত আরশিয়া আর নিজের স্ত্রী সহ সবাইকে ছোট্ট করে পরিচয় করিয়ে দিল। আরশিয়া কিছু ভেবে স্থান ত্যাগ করলো। প্রেম এতক্ষণে সবকিছু নীরব শ্রোতা হয়ে শুনলো আর নীরব দর্শক হয়ে দেখলো। ভদ্রতার খাতিরে মুস্কি হাসলো। শহীদুল শাওনের আপ্যায়নের দায়িত্ব আরশিয়ার কাছে দিয়ে চলে গেল। আরশিয়া শাওনকে একজন মেহমান হিসেবে গ্রহণ করলো। শহীদুল বাইরে গেল কোনো কিছু দরকারে, তবে সাথে করে প্রেমকে নিয়ে গেল। যদিও প্রেম যেতে চায়নি, কিন্তু সেটা কি আর মুখে প্রকাশ করতে পারে? অসহায় হয়ে প্রেম যেতে যেতে আরশিয়া শাওনকে পেছন ফিরে দেখে গেল। আরশিয়া প্রেমের চোখের ভাষা বুঝলো। সে যেতে চাচ্ছে না, কিন্তু কোনো রকম বাধ্য হয়ে যাচ্ছে। প্রেমের মলিন মুখের দিকে তাকিয়ে আরশিয়ার কেমন যেন মায়া লেগে গেল। বাচ্চা ছেলেটা, কেঁদে দেবে নাকি? এত পাগলামি করে ছেলেটা। এসব ভেবে আরশিয়া কপাল চাপড়ালো। সময় তখন রাতের খাবার খাওয়ার, কিন্তু শাওন তাতে বাধা দিয়ে বলল সে রাতে খাবার খেয়ে এসেছে। আরশিয়া তাই মিষ্টি আর কিছু ফলমূল নাস্তা হিসেবে দিল। মেহমান বলে কথা, লোকটার সামনে আরশিয়ার কেমন অস্বস্তি বোধ করছে। প্রথম দেখায় এগুলোর কিছুই লাগেনি, দ্বিতীয় দেখায়ও সব এতটা ফিল করেনি, তবে আজকে বেশ ভালো করেই অস্বস্তি ফিল করছে। তার বড় কারণটা হচ্ছে শাওন আরশিয়ার দিকে বারবার তাকাচ্ছে, তবে তাকানোতে তেমন অসভ্যতা নেই। কিছুটা কৌতূহলী হয়ে তাকাচ্ছে লোকটা। আরশিয়ার মনে হলো তাকে কিছু বলতে চায় শাওন। লোকটা কেমন উসখুস করছে। ব্যাপারটা আরশিয়া হজম করতে না পেরে ওনাকে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আরশিয়ার করা প্রশ্নে শাওন কিছুটা ভড়কে গিয়ে বলল, না, মানে রাফা কোথায়? আরশিয়া মুচকি এসে বলল, বাহ, রাফা কি মনে আছে তাহলে? রাফা ঘুমিয়ে গিয়েছে, সারাদিন খুব হই হুল্লোড় করছে তো। রাফার জন্যই তো আপনার সাথে দেখা, তারপর হালকা একটু চিনা হলো। রাফা কি মনে থাকবে না? আরশিয়া হেসে হেসে বলল, তাই তো। কিছুক্ষণ চুপ থেকে শাওন মাথা চুলকিয়ে বলল, প্রেম না, মানে আপনার হবু হাজবেন্ডও আসছে আপনার ভাইয়ের বিয়েতে। আরশিয়ার হুট করে মনে পড়লো প্রেম সেদিন শাওনকে এগুলোই বলেছিল, কিন্তু কে জানতো এই শাওন যে একদম ভাইয়ার বন্ধু হয়ে বাসা পর্যন্ত চলে আসবে। আরশিয়াকে কিছু বলতে না দেখে শাওন ফের বলল, কি হলো, কিছু বলছেন না যে? আরশিয়া আমতা আমতা করে বলল, আসছে। শাওন আবারও প্রশ্ন করলো, আমাকে তো বলা হয়েছিল আপনাদের বিয়েটা হবে, কিন্তু এখন তো দেখি আপনার ভাইদের বিয়ে হচ্ছে। শাওনের এমন কঠিন প্রশ্নে আরশিয়া ভয়ে রীতিমতো ঘামছে। কি বলবে সে? প্রেম কি প্যাঁচটাই না লাগালো? এখন সত্যি বললো মনে হচ্ছে লোকটা সুযোগ পেয়ে ঘাড়ে চেপে বসবে। আরশিয়া পড়ে গেল দোটানায়। শাওন আরশিয়াকে আশ্বস্ত করে বলল, আহা, এত চাপ নিচ্ছেন কেন? আরশিয়া বিড়বিড় করে বলল, বেটা চাপ দিয়ে বলছে চাপ নিচ্ছি কেন, ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিই। শাওন কিছুটা ঝুঁকে এসে বলল, কিছু কি বললেন মিস আরশিয়া? আরশিয়া নিজেকে ধাস্তস্ত করে বলল, কই না তো, কিছু বলিনি। শাওন এবার ভদ্রলোকের মতো বলল, যাই হোক, আপনি যে শহীদুলের বোন, আর এখানে এসে যে আপনার সাথে দেখা হবে সেটা কিন্তু আমি জানতাম না, আর আপনিও যে জানতেন না কিছু সেটাও ভালো করে বুঝতে পেরেছি। আরশিয়া কিছুটা স্বস্তি পেয়ে মুচকি এসে স্থান ত্যাগ করতে নেবে অমনি প্রেম আর শহীদুল এসে উপস্থিত হলো রুমে। প্রেম বেশ বুঝতে পারলো যে এতক্ষণ ওরা জমিয়ে আড্ডা দিয়েছে। রাগের মাথায় হুট করে সিদ্ধান্ত নিল এখনই বাসায় চলে যাবে। প্রেমের পক্ষে এইসব দেখা সম্ভব না, তার প্রচন্ড জেলাস হচ্ছে। তখনই প্রেমের ব্রেন নাড়া দিয়ে উঠে বলল, এই বেটা প্রেম, চলে যাবি মানে? রেগে গেলি মানে হেরে গেলি? তুই কি হারতে শিখেছিস? নিজের জায়গাটা অন্য কাউকে দিয়ে চলে যাচ্ছিস? বাবা, তুই জেলাস ফিল না হয়ে বরং তুই অন্যকে জেলাস ফিল করা। পরক্ষণে প্রেম সিদ্ধান্ত নিল যে না, চলে গেলে হবে না, থাকতে হবে, আর এই সুযোগে অনেক কিছু বোঝাও হবে। এসব ভাবতে ভাবতে মনে মনে রাক্ষস মার্কা হাসি দিয়ে বসে থাকা তনুর পাশে গিয়ে গায়ে এলিয়ে দিয়ে বসে পড়ল। অসহায় তাতে তো তনু মহা খুশি, পারে না প্রেমের কোলে উঠে বসে পড়ে। আরশিয়া আর চোখে প্রেমের দিকে তাকিয়ে তেমন পাত্তা না দিয়ে মায়ের ডাকে চলে গেল। প্রেম মনে মনে বিরক্ত হলো, যার জন্য এই নাটক সে কিনা পাত্তা দিল না, আর এই তনু কিনা খুশিতে লাফাচ্ছে। ইচ্ছে করছে মেয়েটার মাথায় দুইটা থাপ্পড় দিয়ে সেন্সলেস করে ফেলাই রাখতে। আরশিয়া পাত্তা না দিলেও প্রেম এবার বেশ জোরালো ভাবে মনকে শক্ত করে প্রস্তুতি নিয়ে রাখলো আরশিয়াকে জব্দ করার জন্য। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ঘুমন্ত প্রেমের মুখের মায়াতে পড়ে গিয়ে আরশিয়া ভুলে গিয়েছিল বাসায় অনেক মেহমান, যে কেউই যে কোনো সময় চলে আসতে পারে। তবে আরশিয়া ভেবেছে সবাই রাত জেগে ঘুমিয়েছে,
তাই কারো আর এত সকালে জেগে ওঠার কথা নাই। কিন্তু কে জানতো তনু যে চলে আসবে। প্রেমের পাশেই ঠায় বসে রইল আরশিয়া। পেছন থেকে তনু ডাকলো, আশিয়া আপু কি করছো ওখানে? আরশিয়া দাঁত কিরমির করে বসে রইল। ভাবছে এই মুহূর্তে কি করবে সে। কোনোভাবেই মুখের ভয়ের ছাপটা ও তনুর কাছে প্রকাশ করা যাবে না। কাউকে দুর্বলতা দেখাতে নেই। কি করবে ভেবে না পেয়ে আরশিয়া খেয়াল করলো তার পাশে কয়েল জ্বালানিটা কিছু টুকরো কয়েলের সাথে আছে। হুট করে আরশিয়া কয়েল জ্বালানিটা হাতে নিয়ে উঠতে উঠতে স্বাভাবিক কণ্ঠেই বলল, কি আর করবো তনু, ভাবলাম একটু পর সবাই জেগে উঠবে, তাই হাতের কাজগুলো শেষ করে রাখছি। বাচ্চাগুলো উঠেই তো দৌড়াদৌড়ি শুরু করে দেবে। কথাটা বলতে বলতে আরশিয়া তনুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাশ কেটে চলে গেল। এদিকে আরশিয়া চলে যাওয়াতে তনুর নিকট প্রেমের মুখটা স্পষ্ট হলো। তনু প্রেমকে দেখে আরশিয়ার ব্যাপারটা ভুলে গিয়ে প্রেমকে দেখতে লাগলো। মনে হচ্ছে প্রেমের রূপ বেড়েছে। সকালে নাস্তা করা সবার শেষ। বাসায় বেশ হই হুল্লোড় হচ্ছে। আরশিয়া সবাইকে তাড়া দিয়ে বলল, তোমরা সবাই বাসা ফাঁকা করো প্লিজ, আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। সবাই ছাদে যাও, ছাদে আয়োজন করা হয়েছে। আরশিয়ার কথায় সবাই শুনলো। প্রেম বুঝতে পারলো আরশিয়া অনেক টায়ার্ড। এত কিছু সামলে এখন চিল্লাফাল্লা আসলে নেওয়া যাচ্ছে না। আর বাচ্চাদের ঝামেলা তো কারোই ভালো লাগে না। প্রেম সবাইকে নিয়ে ছাদে গেল। শাওন আহমেদকেও নিয়ে গেল প্রেম। সে কখনোই আরশিয়ার কাছাকাছি যেতে দিতে চায় না শাওনকে। প্রেম ছাদে চলে গেছে আর তনু নিচে থাকবে এটা যেন মানাই না। তনুও চলে গেল ছাদে। আরশিয়ার এখন একটু ফ্রেশ লাগছে, হালকা লাগছে। রাইফা আর আরশিয়া মিলে নীলুফাকে একটু সঙ্গ দিল। রাফার পাত্তা পাচ্ছে না আরশিয়া। সে প্রেমকে পেলে আর কারো কথা মনে রাখে না। প্রেমও রাফাকে বেশ আদর যত্ন করে। নীলুফার সাথে কথা বলছে আরশিয়া আর রাইফা। এমন সময় প্রেম রাফাকে কাঁধে করে নিয়ে প্রবেশ করলো রুমে। আরশিয়া ভেবেছিল প্রেম হয়তো তনুর সাথে, কিন্তু না। প্রেমকে দেখে মনে হচ্ছে প্রেম বাইরে গিয়েছিল রাফাকে নিয়ে। বোঝার কারণ হচ্ছে রাফার হাতে অনেকগুলো চিপস জুস এটা সেটা। আরশিয়া প্রেমের কাছ থেকে রাফাকে কাছে টেনে নিয়ে বলল, মনি, আমাকে একটু মজা দাও, আমিও খাই। নতুন মাম্মা আর ছোট আম্মুকেও দাও। রাফা নিজের চিপস জুস গুলো এক সাইডে রেখে অন্য হাত থেকে অনেকগুলো আইসক্রিম আরশিয়ার দিকে দিয়ে বলল, এগুলো তোমার ফুপি প্রেম মামা এগুলো এনেছে তোমার জন্য। আরশিয়া হাতে নিয়ে দেখলো তার পছন্দের আইসক্রিম। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো প্রেম নেই, এখানে চলে গেছে। আরশিয়া বুঝতে পারলো প্রেম দেখে গেছে মাথা ব্যথায় চিল্লানি, তাই আইসক্রিম দিয়ে গেল খেয়ে শান্ত হওয়ার জন্য। আরশিয়া দুটো আইসক্রিম রাইফা আর নীলুফাকে দিল। নতুন বউ নীলুফা চুপচাপ আইসক্রিম হাতে নিলেও রাইফা মজা করে বলল, বাহ, প্রেম তো দেখি ভালোই জানে যে আমার ননদের কি পছন্দ। আরশিয়া হাসলো রাইফার কথাতে। তবে পাশ থেকে রাফা বলে উঠল, প্রেম মামা আমাকেও তো অনেকগুলো চকলেট কিনে দিয়েছে। এগুলো ভালোবেসে কিনে দিয়েছে আমাকে, আর ফুপিকেও ভালোবেসে কিনে দিয়েছে। ছোট্ট রাফার কথায় আরশিয়া সহ সবাই হেসে উঠল। রাফা কথাটা অবুঝ মনে বললেও কথাটার অর্থ কিন্তু কঠিন। সন্ধ্যায় হলুদ হবে, তাই এখন সবাই মেহেন্দি দিতে ব্যস্ত হলো। সময় স্বল্পতার কারণে আলাদা করে মেহেন্দি ডে পালন করা হলো না। তবে সকাল 11টা থেকে হলুদ সন্ধ্যার আগের সময়টাকে আরশিয়া মেহেন্দি ডে বলে চালিয়ে দিল। নীলুফার হাতে কিছুটা মেহেন্দি আছে। রাইফা আর শহীদুলকে নিয়ে আসা হলো মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য। যদিও শহীদুল দিতে চাচ্ছে না, পুরুষ লোক মেহেন্দি দিতে চায়ও না। শাওন একপাশে বসে সবকিছু দেখছে, কিন্তু প্রেম থেকে নেই, সে এদিক সেদিক তিরিং বিরিং করছে। তনু একটা মেহেন্দি হাতে নিয়ে প্রেমের আশেপাশে ঘুরছে। আরশিয়া বুঝলো সে সুযোগ পেলে প্রেমের উপর হুমড়ি খেয়ে পড়বে মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য। আরশিয়া একপাশে বসে রাফার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে আর চোখে তনুকে দেখছে। রাফার মেহেন্দি দেওয়া প্রায় শেষ। রাইফাকে মেহেন্দি পরাচ্ছে অন্য একজন। শহীদুল পাশ থেকে বলে উঠল, এই শোন, তুই একটু মেহেদি কর হাতে। কথাটা আরশিয়ার কানে যেতেই আরশিয়া তড়িৎ গতিতে প্রেমের দিকে তাকালো। প্রেমও আরশিয়ার দিকে তাকালো। প্রেম বুঝতে পারলো আরশিয়ার কাছে শাওন মেহেন্দি দিতে বসবে, আর আরশিয়া তো আগেই বুঝতে পারছে তনু প্রেমকে মেহেন্দি দিয়ে দিতে চাচ্ছে। প্রেম বসা থেকে উঠে শাওনের পাশে গিয়ে বলল, আরে ভাই, একটু মেহেদি না হাতে। এই তনু, শাওন ভাইকে একটু মেহেদি দিয়ে দাও তো। তনু হাতে মেহেদিটা নিয়ে শাওনের পাশে বসলো। সে ভেবেছে শাওনের পরে প্রেমও হয়তো তার থেকে মেহেন্দি করবে। তাহলে আমিও একটু মেহেদি দিই হাতে। প্রেম পেছন ফিরে শাওনের উদ্দেশ্যে কথাটা বলতে বলতেই আরশিয়া সামনে এসে হাত দিয়ে বসলো। আরশিয়া ভেবে চতুরতা দেখে মুচকি আসলো। প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে চোখ টিপে দিল।
আশিয়া প্রেমের হাতে হাত রাখলো, বেশ সুন্দর করে প্রেমকে মেহেন্দি দিয়ে দিতে লাগলো। তনু কেঁপে গেল বেশ, কেঁপে গিয়ে বেচারা শাওনের হাতটা দিল বাদ করে, একদম বাজেভাবে মেহেন্দি দিয়ে দিল। শাওন উঠে চলে গেল মেহেন্দি দিয়ে ফেলার জন্য। তনু গাল মুখ ফুলে আশিয়ার পাশে এসে বসলো। আশিয়া তনুর বেহামিতে মনে মনে হাসলো। মেহেদি আর্ট করা প্রায় শেষ। প্রেম এবার আশিয়াকে উদ্দেশ্য করে বলল। নামটা লিখে দেন না সিনিয়র আপু। আশিয়া প্রেমের দিকে তাকালো, পাশে তনু। আশিয়া কিছু বলল না। তনু প্রেমের কথাটা টেনে নিয়ে নিজেই বলল, কি নাম লিখবে বলে দাও আশিয়াকে। তনু বেশ এক্সাইটেড কি নাম লিখবে সেটা দেখার জন্য। আশিয়া ভেবে পাচ্ছে না কি লিখবে। তনু সামনে বসা, এখন উল্টো পাল্টা কিছু লেখা যাবে না। অনেক ভেবেচিন্তে আশিয়া ছোট্ট করে লিখে দিল পিচ্ছি। তনু মুখ ব্যাখ্যা করে বলল, প্রেম ভাইকে তোমার কোন দিক থেকে পিচ্ছে লাগে আশিয়াপু? ভাইয়ের সাথে দাঁড়িয়ে দেখো, তোমার থেকেও ইয়া বয়সে, আর ফিগার দেখেছো, জাস্ট ওয়াও। আশিয়া তনুর কথা জবাব দিল না। প্রেমের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে চলে গেল। প্রেম আশিয়া যাওয়ার পরে আর চোখে তাকালো। তনু তার জন্য মন খুলে দেখতেও পারে না সে। এখন সন্ধ্যা, সবাই বেশ সুন্দর করে সাজুগুজু করে রেডি হলুদের জন্য। আশিয়া বরাবরের মতো হেড। রাইফা, নীলুফা, রাফা, তনু সহ আরো অন্য মেয়েদেরকে রেডি হতে সাহায্য করতে করতে আশিয়া নিজেই এখনো পর্যন্ত রেডি হতে পারেনি। অবশ্য সবার আগে রেডি হয়েছে তনু। হলুদ শাড়িতে মন্দ লাগছে না মেয়েটাকে, তবে সমস্যা হচ্ছে তার বয়স অল্প। বলতে গেলে এখনো আবেগের বয়স আছে সে। এই বয়সে প্রেমের মতো হাজারো ছেলেকে ভালো লাগবে তার, যেটা কেবল চোখের ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা কি এক হতে পারে? প্রেম পায়জামাই পরেছে, একদম হালকা সবুজ রঙের পায়জামি, যেটাকে কলা পাতা রঙের বলা যেতে পারে। পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে কবজি অব্দি, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি। সেটা সবসময় হাসি খুশি থাকে, আর আশেপাশের মানুষকেও হাসিতে রাখে। এই বাড়ির সবার সাথে খুব মিশে গিয়েছে এই কয়েকদিনে। ছোট থেকে বড়, বয়স্ক থেকে মুরব্বী, সবাই প্রেম বলতে পাগল। কারণ প্রেম সবাইকে সবার মতো করে ট্রিট করে, মুরব্বীকে মুরব্বীর মতো আর বাচ্চাকে বাচ্চার মতো। তনু ছাদে এসে প্রেমকে দেখে দৌড়ে এসে প্রেমের সামনে দাঁড়ালো। প্রেম ঠোঁট টিপে হেসে বলল, সুন্দর লাগছে শালিকা। প্রথম কথাটা শুনে যতটা না খুশি হয়েছে, পরের কথাটা শুনে তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে তনু। অবাক চোখে জিজ্ঞেস করলো, আমি আপনার শালিকে কিভাবে প্রেম ভাইয়া? প্রেম হাসতে হাসতে জবাব দিল, আমার বউকে তোমার বোন বানাবো, তাই আগে থেকেই শালিকা রেডি করে রেখেছি। তনু তেমন কিছু বলল না, তবে সেটা বাদ দিয়ে ওটা হয়ে খুশি হয়ে গেল যে তাকে সুন্দর লাগছে এটা বলেছে প্রেম। তনুও খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, আর আপনিও তো একদম ক্রাশ বয়, আপনাকেও খুব সুন্দর লাগছে। সাবধানে থাকেন, মানুষ নজর দিবে তো। প্রেম চুলে হাত দিতে দিতে বলল, নজর দেখ, তবে বদ নজর না দিলেই হয়। কথাটা বলে চলে গেল। তনুকে আর কিছু বলার সুযোগ না দিল না। সুযোগ পেলে এই মেয়ে সারা রাত বকবক করবে। সবাই বেশ সুন্দর করে সাজুগুজু করে আসলেও আশিয়ার কোনো দেখা পেল না প্রেম। এদিক সেদিক তাকিয়ে আশিয়াকে খুঁজতে লাগলো। পেছন থেকে রাইফা প্রেমকে ডেকে বলল, আমার ননদকে খুঁজছেন মিস্টার প্রেম? প্রেম কিছুটা ভরকে গিয়ে পেছন ফিরে দেখলো আশিয়ার ছোট্ট ভাবি রাইফা। রাইফাকে দেখে মাথা নিচু করে মুচকে হাসলো। রাইফা প্রেমকে আশ্বস্ত করে বলল, ওকে, লাভ নেই, আমি আর বাচ্চাটি নেই, আমি সব বুঝে গেছি। ভবিষ্যতে কি হবে বলতে পারছি না, তবে সাময়িক সময়ের জন্য ছাড় দিয়ে এতটুকু বলতে পারি যে আপনার প্রেমের যে মা বাবাকে রেডি করিয়ে দিয়ে তারপর সে রেডি হতে আসবে, অপেক্ষা করি। রাইফা কথাগুলো বলেই চলে গেল। প্রেম এক হাত বুকের বাঁ পাশে রেখে বোঝার চেষ্টা করলো যে হার্টবিট লাগছে। আশিয়া, বাবা, মা আর বাকি সব বাচ্চা কাচ্চা আত্মীয়কে সবাইকে রেডি করিয়ে দিয়ে ছাদে পাঠালো। এবার ঘরদোর গুছিয়ে নিজে একটু রেডি হয়ে তারপর ছাদে যাবে, এই ভাবনা করে রেখেছে। এর মধ্যেই প্রেম ফাঁক পেয়ে ছাদ থেকে কোনো রকমে সবার চোখের ফাঁকে দিয়ে রুমে চলে আসলো। আশিয়া এলোমেলো হয়ে আছে, অগোছালো চুল, বলতে গেলে যে সম্পূর্ণ অগোছালো। কাজ কাম করলে তো আর কেউই গোছানো থাকে না। এই অবস্থায় প্রেম রুমে ঢুকে আশিয়াকে পেছন থেকে ডেকে বলল, এই, তুমি এমন শাকচুন্নির মতো হয়ে আছো কেন? রেডি হবে কবে? হঠাৎ প্রেমের আগমনে আর এমন কথাতে আশিয়া ভয় পেয়ে পেছন ফিরে বুকে ঢুকে দিল। প্রেমকে দেখে কিছুটা আশ্বস্ত হয়ে বলল, এই, তুমি এখানে কেন? যাও যাও প্লিজ।
বাসা একদম ফাঁকা, কেউ এসে দেখলে সমস্যা হবে। যাও, আমি এক্ষুনি আসছি। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে আরশি হাঁপিয়ে গেল। প্রেম কিছু না বলে পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে আরশিয়ার সামনে দিল। আরশিয়া তাও তাড়া দিচ্ছে প্রেমকে চলে যাওয়ার জন্য। প্রেম যেতে চাচ্ছে না। শেষমেশ আরশিয়া প্রেমের গায়ে হাত দিয়ে প্রেমকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, তুমি যাও, আমি চলে আসবো এক্ষুনি। আরশিয়ার দিকে তাকিয়ে আছে প্রেম। একটুও ইচ্ছে করছে না যেতে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। মুচকি হেসে আরশিয়াকে তাড়াতাড়ি আসতে বলে প্রেম চলে গেল। আরশিয়া এক হাতে কোমরে রেখে প্রেমের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আলমোড়াই হেসে দিল। আকাশে চাঁদ ওঠে, সবারই ভালো লাগে। চাঁদের প্রিয় গর্জন হতে পারে এমন প্রিয় হওয়া, নয়তো এত সোজা যাবে তাকে চুরি করে। আয় আয় কাছে, আমি ছাড়া আর কি আছে, রাখবো তোরে হেব্বি ভালোবেসে। গানের তালে নাচছে তরুণরাও, আরো ছেলেমেয়েরা। তরুণ পাট্টা শুনে নাচছে প্রেম। এসব নিয়ে প্রেমের মনে কোনো মাইন্ড কাজ করে না। বিয়েতে একটু আধটু মজা না করলেই নয়। নাচতে নাচতেই প্রেমের নজর পড়লো বাকি দর্শকদের সাথে নির্দিষ্ট সেই মানুষটার দিকে। হাসি হাসি মুখে তাকিয়ে আছে আরশিয়া। গানের একটু নিচ পর্যন্ত চোখগুলো ছিল না। গায়ে সবুজের মধ্যে বেগুনি রঙের পরের শাড়ি, রাঙা ঠোঁট, কপালে ছোট টিপ, কাজল কালো চোখ, মুখ ভর্তি হাসি। কি অসাধারণ লাগছে মেয়েটাকে। প্রেম নাচতে নাচতে আরশিয়াকে দেখতেছিল। বেখেয়ালি হয়ে নাচেরই কোনো লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। কি হুলস্থুল বেঁধে গেল। সবাই মজা নিচ্ছে প্রেমের দিকে তাকিয়ে। আরশিয়া হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। প্রেম উঠেও হাসি থামিয়ে রাখতে পারল না। আরশিয়া সামান্য দূরে থাকাতে প্রেমের কাছে আস্তে আস্তে তনু এসে প্রেমের দিকে হাত বাড়ালো ওঠার জন্য। প্রেম তনুর হাতের দিকে তাকালো না পর্যন্ত, কারণ তাকালে হাত ধরে উঠতে হবে প্রেম। কিন্তু প্রেম চাচ্ছে না সেটা আর, তাই তাই এমন ভাব করে বসে আছে মনে হচ্ছে সে কিছুই দেখছে না। আর সে শাড়ির আঁচল কসলাতে কসলাতে প্রেম অব্দি পৌঁছালো। প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে হেসে দিল। আরশিয়া হাসি মুখে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো? প্রেম বুকের বাঁ পাশে হাত রেখে বলল, ব্যথা তো এইখানে মেরিজান। লাস্ট কথাটা অবশ্য বিড়বিড় করে বলল, যেটা আরশিয়ার কান অব্দি গেল না। আরশিয়া কুচকে জিজ্ঞেস করলো, ওখানে কিসের ব্যথা? প্রেম বুকের হাতটা মাথার চুলে দিয়ে বলল, এই যে কেউই আমাকে টেনে তুললো না, আর আপনি কি না এসে জিজ্ঞেস করছেন আমি ব্যথা পেয়েছি কিনা। ওই আমাকে তুলবেন, কিন্তু তা না। আশিয়া মুখে হাত চেপে হাসলো। অন্য পাশের ছেলে মেয়েদের সাথে হই হুল্লোড় করা তনুকে দেখিয়ে বলল, তনু যে চাইলো তুলতে। প্রেমিকা নিচে ফরফর করে উঠে গেল। জামা কাপড় ঝেড়ে বেড়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, লাগবে না কাউকে, যান। আশিয়ার ভাবগতিক তেমন বোঝা গেল না। পেছন ফিরে চলে যেতে দিলে প্রেম পেছন থেকে ডাকলো, আরো শোনো। আশিয়া মুখে কিছু বলল না, হাঁটা থামিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। প্রেম দূরত্ব কমিয়ে কিছুটা কাছে আসলো। যতটা কাছে আসলে ফিসফিস করে কিছু বললে দুটো মানব ছাড়া কেউই কিছু শুনতে পায় না, ঠিক ততটা কাছে এসে প্রেম আশিয়ার উদ্দেশ্যে বলল, একটু বেশি সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগার দরকার ছিল। আশিয়াও ভাবে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলো, কেন দরকার ছিল না? প্রেম গোল লাগালো মনোমুগ্ধকর কণ্ঠে বলল, অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করে তো। আশিয়া তড়িৎগতিতে প্রেমের দিকে ফিরে তাকালো। দুজনের চোখে চোখ পড়লো। প্রেম ভেবেছিল অন্য কিছু, কিন্তু না, আশিয়ার চোখ বড় বড় করে শাসন করার ভঙ্গিতে বলল, ভালো হয়ে যাও তিরিং বিরিং প্রেম, মন থেকে দুষ্টু চিন্তা ভাবনা বাদ দাও। কথাটা বলে আশিয়া হাঁটা ধরলো। প্রেম আশিয়া যাওয়ার দিকে তাকিয়ে রইল। আশিয়া মেবি হাসছে। প্রেম কি করবে, হাসবে নাকি কাঁদবে বুঝলো না। এমন একটা রোমান্টিক মুহূর্তের মধ্যে আশিয়া পানি ঠেলে চলে আসলো। প্রেম বসে রইল ছাদের এক পাশে। ওখানে ঝুলঝুল হচ্ছে। হুট করে প্রেমের সামনে ভেসে উঠল আয়ান। আয়ান এসে প্রেমের গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁত বের করে হেসে বলল, চাচ্চু। প্রেম আয়ানকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, কখন আসলি? কে কে আসছে? আয়ানকে আর কোনো কিছু জবাব দিতে হলো না। পাশ থেকে প্রেমের ভাবি নীরা বলে উঠলো, মাত্র আসলাম, না এসে পারলামই না। আর সে এত করে রিকোয়েস্ট শুরু করলো ফোন দিয়ে। প্রেম ভাবির দিকে তাকিয়ে দেখলো সাথে তার ভাই আইমান, সায়দ, আসওয়াদ, নীল। প্রেম তার ভাই নীলকে দেখে নিজে বসা থেকে উঠে ভাইকে বসতে দিল। নীল প্রেমকে আশ্বস্ত করে বোঝালো যে সে ঠিক আছে, সমস্যা নেই। প্রেম ফের নীরার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আব্বু আম্মু আসছে? নীরা নীলের পাশে বসতে বসতে বলল, না, ওনারা তো আসে নাই, আজকে আমাদেরকে পাঠালো, কালকে নাকি ওরা আসবে।
প্রেমও এবার ওদের সাথে বসে আড্ডা দেওয়া শুরু করলো। কিছুক্ষণ পর আরশিয়া এসে সবার সাথে ভালো মন্দ আলাপ করলো আর ওরা আসছে এই জন্য ধন্যবাদ জানালো। হলুদ প্রোগ্রাম শেষ করে নীরা আর নীল চলে গেল বাসায়। আরশিয়া অনেক করে চাইলেও ওরা থাকতে রাজি নয়, আবার আসবে বলে জানিয়েও গেল। আর ওরা আসছে এই জন্য ধন্যবাদ জানালো। হলুদ প্রোগ্রাম শেষ করে নীরা আর নীল চলে গেল বাসায়। আরশিয়া অনেক করে চাইলেও ওরা থাকতে রাজি নয়, আবার আসবে বলে জানিয়ে গেল। ছাদে এখনো কিছুটা জমজমাট অবস্থা। এত তাড়াতাড়ি কি আর সবকিছু শেষ হয়ে যায়? অবশ্য যারা দূর থেকে এসেছিল ওরা বাসার উদ্দেশ্যে রওনাও হয়েছে, কিন্তু যারা এখানকার তারা এখনো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। প্রায় সবাই হলুদ নিয়ে খেলাখেলিতে বেঁধেছে। প্রেমের ভাই ভাবি ছিল বলে এতক্ষণ ভেজা বিড়াল সেজে বসেছিল, আর কেউই প্রেমের সাথে দুষ্টুমি করার জন্য আসেনি। যে কারণে ওখানে সবার গালের জামাতে একটু একটু হলুদ মাখানো দেখা যায়। প্রেম আর আরশিয়া বাদে প্রেমের সমস্যা তো আর তার ভাই ভাবি ছিল। আর আরশিয়ার সমস্যা হচ্ছে সে হলুদ লাগাতে একদম রাজি না, কারণ গালে হলুদ লাগালে চুলকায়, তারপর ফোস্কা পড়ে যায়। আর তাই সবাইকে কঠিন স্বরে জানিয়ে দিয়েছে যেন কেউই তাকে হলুদ না দেয়। তাই কেউই আরশিয়ার কাছ পর্যন্ত আসতে পারল না। বেচারা শাওনকে দেখে মনে হচ্ছে কোনো বাধা না থাকলে সে আরশিয়াকে হলুদ লাগিয়ে দিত, কিন্তু আফসোস। প্রেম বসে আছে, এমন সময় তনু এক হাতে হলুদ নিয়ে প্রেমের কাছে আসলো। তনু হাতটা কেবল প্রেমের গালের কাছে যেতেই প্রেম তনুর হাতটাকে আটকে দিয়ে ধরে নিল। তনু ব্যঙ্গ করে বলল, আরশিয়ার মনে হয় অ্যালার্জি ফ্যালার্জি, তা আপনার কি সমস্যা হয়? প্রেম মুখে হাসি বজায় রেখে বলল, আপাতত মুড নেই, মুড হলে তোমাকে ডাকবো।